পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার, প্রচণ্ড গরম লাগছে। সকালে খুব ঠান্ডা ছিল, সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল। তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল। তারপর তো আমির বেরিয়েই গেল। এখন পদ্মজা গরমে ঘামছে। সময়টা দুপুরবেলা। সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে। পদ্মজার হাঁসফাঁস লাগছে, গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো সাড়া শব্দ নেই। ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল। পদ্মজার কিছু করার ছিল না, সে দাঁতে দাঁত চেপে সহ্য করছে। খট করে দরজা খুলে যায়। পদ্মজা চোখ তুলে তাকালো। আমির এসেছে, পরনে ফুল হাতা সাদা গেঞ্জি। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে নিল। আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর শাল সরাতে চাইলে পদ্মজা বাধা দিয়ে বলল, আমি পারবো। আমির সরে দাঁড়ালো। পদ্মজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুলল। তারপর কাটকাট গলায় বলল, দয়া করে আমাকে আর বাঁধবেন না। নিজের পায়ে নিজের কুড়াল মারার স্বভাব আমার নেই। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয়ে যাচ্ছে। 2-3 দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে বলল, আমার যন্ত্রণা হয়, ঝিমঝিম করে পা। আমির ঘরের এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল, মামার বাড়িতে আসনি যেভাবে চাইবে সেভাবেই হবে। 21টা মেয়ে কি জোগাড় হয়ে গেছে? আচমকা পদ্মজার এমন প্রশ্ন, তাও শান্ত কণ্ঠ। আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করলো। পদ্মজার জবাব দিল স্বাভাবিক কণ্ঠে, এত সহজ নাকি? এত সপরে দেওয়ান কেন যে তোমাকে বললো? আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন? ওদের কাটা রাখতে নেই। পদ্মজা চমকে গেল, আহত হলো। আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল, পথের কাঁটা রাখতে নেই। পদ্মজার কথা বলার মতো আর মন পাচ্ছে না, কষ্টও যেন সয়ে গেছে। শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল। আমির উবু হয়ে কি যেন খুঁজছে। দরজা খোলা। পদ্মজা পরিকল্পনা করলো সে এখন এক দৌড়ে ধর রক্তে চলে যাবে। যে ভাবনা সেই কাজ, এক পা করে পিছিয়ে যায়। আমি না দেখেই পদ্মজার উদ্দেশ্যেই বলল, পালাতে পারবে না। পদ্মজা থমকে দাঁড়ালো, বলল, পালাচ্ছি না। আমির উঠে দাঁড়ালো, পদ্মজার দিকে তাকিয়ে বলল। তো কোথায় যাচ্ছ? পদ্মজা বিছানায় এসে বসলো। তার মাথা কোনো কাজই তার মাথায় কোনো কাজই করছে না। এখানে কোনো পথও নেই, সব পথ যেন বন্ধ করা। সে ভীষণ বিরক্তি নিয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, করবও না। আমাকে বাঁধবেন না, অনুরোধ। ছলনার পথ নিতে চাইছো? ছলনা করব কেন? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না। স্বামী নতুন বাড়িতে এসেছি তো নাকি, একটু শান্তি তো দিবেন। অভিনয়ে খুব কাঁচা তুমি। হচ্ছে না, ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। পদ্মজা থতমত খেয়ে গেল। সে সোজাসুজি আর কিছুই বলল না। এক রাত চলে গেছে, মানে আর 7 দিন বাকি। কিছু করতে পারবে তো? আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিল, পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো, তোমার বসা শোয়া সব কিছুর ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করে এই বস্তুটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল। পদ্মজা ধরে ফেলল। আমির আবার বক্সের দিকে ফিরল, বলল, দারুণ, আমি আমার কথা রাখবো। পদ্মজা বস্তুটির এক মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে। সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো। আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজছে। পদ্মজা তাৎক্ষণিক ভাবলো ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে। তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবলো না। পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা আসছে, আর তার হাতে ছুরি। তাও আমির নড়ল না, ওইভাবেই রইল। আমির যখন একটু দূরে, তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল, সবগুলো মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলবো। আমির হাসলো, বলল, পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে, তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছেড়ে বলে, যা বলছি করুন। আমির নাছর বান্দা স্বরে বলল, করব না।
পদ্মজার আশার পাহাড় দুই ভাগ হয়ে যায়, তবুও সে হার মানার মেয়ে নয়। বলল, আমাকে সহজ ভাববেন না, আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে লাভ কি হলো? স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙ্গুলের উপর বর দিতেই হচ্ছে তোমার। এবার পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙুল ভেঙে যাবে। পদ্মজা দাঁতে দাঁত কিরমির করে বলল। গতকাল থেকে আপনি আমার সাথে মশকরা করে যাচ্ছেন। আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে, আর পদ্মজার জায়গায় সে চলে আসে, শুধু ছুরিটা আলাদা। আমির বসল। তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, পুতা ছুরি। খেয়াল না করেই আমাকে আক্রমণ করতে চলে এসেছো। মস্করা আমি করছি নাকি তুমি? বাচ্চাদের মতো আচরণ করছো? বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। গতকালে শফিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড়বড়ে করে দিল। সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো। বোকামে, এখন আমি যদি তোমার গলার শিরাটা কেটে ফেলি, আমার হাতের ছুরি কিন্তু পুতা না। পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এমনভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এক্ষুনি আমির তার প্রাণ নিয়ে নেবে, কিন্তু আমির সেটা করল না। পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমির বলল, আগে গোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে তখনই পদ্মজা প্রশ্ন করল। এত মন্দ ভাগ্য কেন হলো আমার? আমির জবাব না দিয়েই চলে গেল। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে ওঠে। সে কোন দিকে যাবে, কী করবে, দিক দিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুল কিনারা না পেল না। আমির যদি তাকে বেঁধে না যায় তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটাও কখনো হবে না। আমির বোকা না, সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছুই খুঁজে পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করাই সুযোগ আছে এখানে। আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে আমি তার মতো চলে গেল। বের হওয়ার পূর্বে আরভিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি, চাবি একটা, আর সেটা আমার কাছে। যাই করুক, বের হতে পারবে না। আরভিদ বলল, আরবিদ যদি আমাকে আক্রমণ করে? ও হাত ছাড়া কাউকে আক্রমণও করতে পারে না, তাই নির্ভয়ে থাকবে। যা ইচ্ছে করুক পাত্তা দিবে না, মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে। জি স্যার। আর মেয়েগুলোকে খাবার দিবে, আমার আসতে অনেক রাত হবে। জি স্যার। আমির রাফিদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাবার পূর্বে ভালো করে সব কিছু দেখে নিল। পদ্মজার দ্বারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পথই আছে নাকি? নেই। আমির নিশ্চিন্তে বেরিয়ে যায়। পদ্মজা হাঁটুতে মুখ গুঁজে বসে আছে। আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি, কিন্তু পা বন্দি না। দরজাও খোলা। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, বেরিয়ে আসলো বাইরে। চারিদিকে নির্জন থমথমে। সে আগে প্রতিটি ঘর দেখল। এটুতে রিদওয়ান ঘুমাচ্ছে, বাকি ঘরগুলো খালি। সে পা টিপে টিপে স্বাগতম দরজায় বেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো। ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেওয়া রক্তটা বোধহয় এদের মনের আনন্দ, তাই নামকরণ করেছে ধরক্ত। পদ্মজা দরজা ধাক্কা দিতেই আরভিদ সামনে এসে দাঁড়ালো। মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কের পূর্ণার জন্য অপেক্ষা করছে। তারা রায়পুর মেলায় যাবে, আজ শেষ দিন। পূর্ণা নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুর মেলায় যাবার, কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি। তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন। পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছে, কখনো চায়নি। কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা, মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো, আমি তোমারে নিয়া যামু, কাল দুপুরে বড় সড়কে আইসা পড়বা, বোরখা পরে আসবা। মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে। তখন দূরের ক্ষেতে দেখা যায় পূর্ণাকে, কালো বরখা পরে আপাদমস্তক ওড়না দিয়ে ঢেকে রাখা, মাথার উপরে তুলে রেখেছে নিকাব। সড়কে দুই পাশে বিস্তীর্ণ ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা। ওড়নার আংশিক অংশ বাতাসে উঠছে। মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো। হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি হয়ে গেছে তাই না? বড় আম্মা আসতেই দিচ্ছিল না। মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, কি বইলা আইসো? কিছুই না,
বলেছিলাম যে সরুজ চাচার বাড়িতে যাব, তখন বলল কোথাও যাও যাই নাই, আপা জানতে পারলে নাকি বড় আমার উপর রাগ করবে, তাই না বলেই চলে এসেছি। চিন্তা করবো তো। না বলে কতবার বের হয়েছি, কিচ্ছু হবে না। মৃদুল তাড়া দিয়ে বলে। তাহলে তো হইলই, তাড়াতাড়ি উঠো, যাইতে সময় লাগবে। পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করলো। সে বলল। সাইকেলে করে যাব? মৃদুল ফিরে তাকালো, বলল। তাহলে কি দিয়া যাইবা? হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগবো। মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটা পূর্ণা তাকালো। মৃদুলের খুব কাছে, আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে। ভাবতেই পূর্ণার হাত হিম হয়ে আসে। এতদিনে পরিচয়ে একজন আর একজনের হাতও ধরেনি, আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরবে। পূর্ণা ঢোক গেল, মিনমিনিয়ে ভরল। সাইকেল দিয়ে যাব না আমি। মৃদুলের ভ্রুযোগাল বেঁকে যায়। সে ধমকে ওঠে। নাটক করছো কেন? তাড়াতাড়ি উঠো আর মুখটা ঘুরো, মানুষ দেখবে। সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে। স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করে না মানিয়েছে। পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারল না। নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসলো। মৃদু হাসলো, যা চোখে পড়ল না পূর্ণার। মৃদুলের সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের শার্ট। মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা অচেনা সুন্দর অনুভূতি উতাল পাতাল ঢেউ ওঠে। পূর্ণার বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পূর্ণার মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে। মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলে। কাঁপতেছো কেন? পূর্ণা কিছু বলতে পারল না। কি লজ্জা! সে কাঁপছে সেটাও মৃদুলা টের পাচ্ছে। পথের দুই দিকে যত দূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে। মৃদুল বলল। পূর্ণা। এ কেমন মায়াময় ডাক! পূর্ণার হৃদয়ে ওঠা অপ্রতিরোধ্য তুফান বেড়ে যায়। বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? যদি মৃদুল শুনে ফেলে, সে তো লজ্জায় মরে যাবে। মৃদুল আবার ডাকলো। পূর্ণা, পূর্ণা। পূর্ণা জুবুথুবু হয়ে উত্তর দিল। কি? আমার হাত পা অবাস হয়ে আইতেছে কেন? আমারও। সাইকেল থেমে গেল। মৃদুল পূর্ণাকে বলল। নামো। পূর্ণা নামলো। মৃদুল বলল। সাইকেল দিয়া আর যাওয়া যাইব না, দূরে থাকা ভালো। তোমার ছোঁয়ায় বিজলির মতো বাইরেতেছি আমারে। মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল। সে হাসি আটকে রাখল না, হেসেই ফেলল। যদিও হাসি দেখা যায়নি, তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হেসেছে। সে মুখ ভার করে বলল। হাসো হাসো, হাসপাই তো, আরেকটু হলে মরে যাইতাম। পূর্ণা সশব্দে হেসে উঠল। মৃদুল বলল। হয়েছে, আর হাসা লাগবে না, হাঁটো। মাঠের মাঝখান দিয়া যাই, কি বলো? তাইলে তাড়াতাড়ি যেতে পারবো। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ল, বলল। সাইকেল কি করবেন? হাত দিয়া ঠেলে নিয়ে যাব। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে। মেলায় ঢুকতেই আছড়ে আজান পড়ে যায়। পূর্ণার মাথায় যেন বাজ পড়ে। সে ভীত কণ্ঠে বলে। আজফরের আজান পড়ে গেছে, বাকরি কখন যাব? একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে। আসুন চলে যাই। মাত্রই তো আইলাম, কিছু কই নাই। এরপর জামুনে দেরি হয়ে যাবে। খালি চুড়ি আর লিপস্টিক হইলেও নিয়ে যাবা, আসো। মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল। সে প্রথম মৃদুলের হাত ধরেছে। সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকে সব ভিড় কোলাহল থমকে গেছে। থমকে গেছে নাগরতলা ক্যাচ ক্যাচ শব্দ। পূর্ণার মনের আঙিনা জুড়ে নৃত্য শুরু হয়। সে ভুলে যায় তার বাড়ি ফেরার তাড়া। মৃদুল যেদিকে নিয়ে যায় সেই দিকেই ছুটে যায়। চারিদিকে কত শব্দ, কত মানুষ, রং বেরঙের কত শাড়ি, গহনা, চুড়ি। কিছুই পূর্ণা চোখে পড়ছে না। শুধু অনুভব করছে একটা পুরুষালী শক্ত তার হাত ধরে রেখেছে। মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে। রঙিন রঙিন স্বপ্ন দেখে। এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে। গায়ের রং মেনে কি আর ভালোবাসা হয়? মৃদুল একটা চুড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। 8 ডজন চুড়ি কিনল। পূর্ণা মানা করেছে, মৃদুল শুনেনি। চুড়ি কেনার পর মৃদুল বলল। অন্য কিছু দেখো, নূপুর নিবা না? পূর্ণা মাথা নাড়ালো। সে নূপুর নেবে।
সে একটা একটা করে নূপুর দেখা শুরু করলো। মৃদুল 1 ডজন সুতার চুড়ি হাতে নিল। চুড়িগুলো নিজের চোখের সামনে ধরল। চুড়ি গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে। নিকাপ মাথার ওপরে তুলে রাখা চিকন নাকের নাকফুলটা জ্বলজ্বল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। মৃদুল দ্রুত চুড়ি সরিয়ে নিল, অন্যদিকে তাকালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কথা ছিল শুধু চুড়ির লিপস্টিক কিনে চলে যাবে, অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে। পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায়ে। এত কিছু নিচ্ছে, সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও তো কিনেছে। পূর্ণা মৃদুলকে চাপা স্বরে প্রশ্ন করে। এত কিছু কেন নিচ্ছেন? জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম। আজ যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার, কিনতে দাও। সন্ধ্যায় আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায়। সে খপ করে মৃদুলের হাতের বাহু খামচে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, আমার আর কিচ্ছু লাগবে না, জীবনে আর মেলাও আসবো না, বাড়ি নিয়ে চলুন। কাঁদতেছো কেন? আচ্ছা আর কিচ্ছু কিনবো না, বাজারে যাই, এরপরে বাড়িতে যাবো। মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারে এক দোকানের মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে। যাবার সময় নিয়ে যাবে। দোকানদার মজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে বাসে যেতে বলেছিল। মৃদুল বলেছে আর একদিন যাবে। তারা মেলা থেকে বের হতেই প্রস্তুত হয়, তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বলল। মৃদুল না? মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো। লোকটিকে দেখে চিনতে পারল। বলল, আরে গফুর ভাই, কেমন আছেন? এই তো ভালোই আছি। রায়পুরে কি মেলায় আইসেন? ছোট বোনটার জামাইয়ের বাড়ি এই হনে। তোমার সাথে কেলা আইটে বউ নাকি? বিয়া করলা কবে? পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল, তারপর বলল। জি ভাই, বউ মাসখানেক হলো। তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটল। মৃদুল আউচ করে ওঠে। গোপুর উৎসুক হয়ে তাকিয়ে আছে, তাই সে জোরপূর্বক হেসে বলে, আজকে অনেক শীত, শীতে চিমটি মারে। আচ্ছা ভাই, আজ আসি। রায়পুর কার বাড়ি আইসো কইলে না তো? আনন্দপুরে আইসি ফুপুর বাড়িতে, এখন যাই ভাই। মসজিদ হাওলাদার তোমার ফুপুর ভাসুর না? জি। মানুষটার দেখার অনেক ইচ্ছা আইছিল, অনেক ভালো কথা হুনি। মৃদুলের ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, চইলা আয়েন, আমি তো আসি, আমারে এখন যাইতে দেন। যাও মিয়া। মেলার বাইরে এসে পূর্ণা বলল। বউ বললেন কেন? মৃদুল বলল, তো কি কইতাম, গ্রামের তোমারে আমারে মানুষ একলগে কথা কইতে দেখে, হাঁটতে দেখে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলায় আমার সাথে এত দূরে মেলায় আইসো, কি হইব জানো? এই জন্যই বউ বলেছেন? পূর্ণা কণ্ঠে অভিমান টের পাওয়া গেল। মৃদুল মুচকি হাসল, বলল। আরে কি জন্য বলবো? পূর্ণা কিছু বলল না। স্মৃতি তার হাত পা অবশ হয়ে আসছে। এখানে অনেক বাতাস। হাঁটতে হাঁটতে মৃদুল বলল। ভয় হইতেছে না? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কিসের ভয়? পরপুরুষের সাথে রাতের বেলায় এত দূরে আসো, যদি কিছু হয়ে যায়। মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণার। সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে। মৃদুল পূর্ণা তাকানো দেখে হেসে ওঠে। পূর্ণা ভ্যাবাচাকা খেয়ে যায়। আমতা আমতা করে বলে, হাসছেন কেন? তোমার ভয় পাওয়ার দেখা। মৃদুল হো হো করে হাসতে থাকলো। পূর্ণার খুব রাগ হয়। সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে। মৃদুল পেছনে ডাকে। আরে খাড়াও। বাজারে অনেক ভিড়, চিৎকার চেঁচামেচি, মারামারি তো লেগেই আছে বোধহয়। মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারে ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এইখানে খাড়াও, এইদিকে কেউ নাই, আমি যাইতেছি আর আইতেছি। পূর্ণা চারিপাশ দেখল। ঘাটে অনেক নৌকা ট্রলার বাঁধা। কেউ নেই, সবাই বোধহয় বাজারে। মানুষ ঝগড়া করতে আর সময় পেল না। মৃদুল চলে গেল। পূর্ণা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে। কোনো ট্রলার এদিকেই আসছে। গা হিম করা ঠান্ডা। পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এবার ঠান্ডা কম লাগছে। ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে।
তার এক পা ঝুলেছে। শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়া উপক্রম, তবুও উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না, সহ্য করছে। নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে। তার মাথায় প্রচণ্ড ব্যথা। 3-4 দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে। সারাদিন দৌড়াদৌড়ি করছে, খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করছে। কখনো 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 কোনো ভুল হয়ে যায় কে জানে। সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। আমির যে ট্রলারে বসে আছে সেই ট্রলারটিতে ঘাটে বাঁধা। তাদের আরও 4টা ট্রলারও পাশে আছে। আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকা এসে থামলো। নৌকায় রয়েছে মজিদ, খলিলের সাথে আরও 2জন লোক। তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল। ছাদ থেকে নামলো, মজিদকে ভক্তির সাথে সালাম দিল। মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললেন। ওখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল। মেলায় এসেছি, আম্মা পাঠিয়েছেন। তাড়াতাড়ি ফিরো। জি আব্বা। মজিদের সাথে থাকা 2জন লোক মজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল। মজিদ বললেন। জি আসুন, শুক্রবারে কিন্তু আসবেন, সাবধানে যাবেন। মজিদ হেসে বললেন। লোক দুটি চলে যেতেই আমির ছাদে উঠে বসে আর একটা সিগারেট ধরালো। তীক্ষ্ণ চোখে মজিদের দিকে তাকিয়ে বলল। সব চাপ কি আমার উপরেই? অন্যদের নাকি সরিষার তেল দিয়ে আরাম করা হচ্ছে? মজিদ বলল। আরে আব্বা আমার, আমরাও তো আছি। খলিল বাঁকা স্বরে বললেন। সারা বছর তো আমরাই এখানে দৌড়াই, এ কয়েকদিন তোর। খলিল পুরো কথা শেষ করতে পারলেন না। আমির বাঁধা হয়ে খুব বিরক্তি নিয়ে বলল। তুই চুপ থাক, তোর স্যারারে বলবি কাল বিছানা সারতে, নয় তোর ইঞ্জিনে এমন আঘাত করব, সামনে না বিয়ে করাতে যাচ্ছ, সেই বিয়ে বেচতে যাবে। আহা আমির, চাচাকে তুই তুকারি করতে নিষেধ করেছি না অনেকবার? মানুষ শুনলে কি বলবে? মানুষের জন্যই ওরে চাচা ডাকি, আর তোমার জন্যই ও বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত। খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায়। প্রতিদিন আমিরের অপমান, দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে। বিন্দুমাত্র সম্মান করে না খলিল, বিন্দুমাত্র সম্মান করে না। খলিল মজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন। মজিদ মুখ দিয়ে চক্রান্ত শব্দ করে বললেন। কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস? এতে তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে। আমির নির্বিকার কণ্ঠে বলে। কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। বললেই তো হবে না, একা চলা যায় না। আরে যাও তো। আমিরের মেজাজ তঙ্গে। মজিদ সময় নিয়ে বলে। এত রেগে আছিস কেন? আমি চোখ বড় বড় করে তাকালো। তার চোখ দুটি লাল, ভয়ঙ্কর রেগে আছে। মজিদ আর কথা বাড়ালো না, নৌকা ছেড়ে দেয়। চোখের পলক দূরে হারিয়ে যায় নৌকাটি। ট্রলারের ভেতর থেকে মন্ত্র বেরিয়ে আসে। আমিরকে বলে। ভাই, ছেড়িডারে সামলানি যাইতেছে না। যেভাবে সামলানো যায় সেভাবে সামলা। চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগালি শুনলে দুর্বল হয়ে যায়, ভয় পায়। এ কথাটা কতবার বলবো? মন্ত্র ভেতরে চলে যায়। আমির সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে ঘাটের উপরের ভিটায় তাকালো। একটা বরখা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার প্রখর দৃষ্টি মেয়েটাকে নিশানা করে। রাফেদ বাজার থেকে রং চা নিয়ে আসে। আমি রাফেদকে বলল। আমি চারপাশে চোখ বুলিয়ে নিল, কেউ নেই। রাফেদকে বলল। ঘাটের মুখে মানুষ আছে? না স্যার, বাজারে এক দোকানদার আর এক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্তারক্তি অবস্থা, সবাই এখানে। ওই যে মেয়েটিকে দেখছো, নিয়ে আসো। রাফেদ ভ্যাপাচাকা খেয়ে গেল। এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার। সে ঢোক গিলে বলল। কি বলেন স্যার? তো সময় আছে হাতে, এখন ঝুঁকি নিতেই হবে। পারলে মানুষের মাছ থেকেও তুলে আনতে হবে। মন্তরে নিয়ে যাও, কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে। আমির জায়গা ছেড়ে দূরে চলে যায়। রাফেদের কথা সে শুনল না। তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এইভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে। কেন ভুল মনে হচ্ছে জানে না। পদ্মজা একবার খুন করেছে, এছাড়া সে খুব সাহসী, বুদ্ধিমতী। সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে, কিন্তু কি করবে? বের হতে তো কোনোভাবেই পারবে না। মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে, কথা বলতে পারবে, এর বেশি কিছুই না। তবুও মনটা কুগাইছে। ভুল হয়েছে মনে হচ্ছে। সে নিজেকে নিজেই প্রশ্ন করে। আমি কি কোনো বোকামি করে ফেললাম? ওদিকে সব ঠিক আছে তো? রাফেদ হাঁ করে আমিরের যাওয়া দেখল। তারপর একটা কাঁচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে। মন্ত্রকে নিয়ে ট্রলারের সামনে
মন্ত্রকে নিয়ে ট্রলারের দিকে নামলো। তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বরখা পরা মেয়েটি। অনেকক্ষণ হলো, তবুও মৃদুল আসছে না। পূর্ণা বিরক্ত হয়ে নিকাব মাথার উপর তুলল, ব্যাগ থেকে টর্চ বের করলো। টর্চটি আলাদা বিশেষত, এটি 3 রঙের আলো দেয়, তাই মৃদুল এটি প্রান্তের জন্য কিনেছে। পূর্ণা টর্চের সুইচে চাপ দেয়, কিন্তু কাজ হয় না। সে ভ্রু যুগল কুঁচকে আরও 2বার চাপ দিল, তাও হলো না। সুইচে আঙুল রেখে টর্চের দিকে মুখটা সে নিজের দিকে তাক করলো। মনে প্রশ্ন আসে, দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি? তখনই টর্চের আলো জ্বলে ওঠে। তীব্র 3 রঙের আলোয় ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখে মুখে। সাথে সাথে পূর্ণা চোখ বন্ধ করে ফেলল। ওইদিকে আমির হাতের সিগারেটটা নদীর জলে ফেলে পেছনে ফিরে তাকালো, রাফেদ কি করছে দেখার জন্য। রাফেদের বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে। 3 রঙের আলোয় পূর্ণার মুখটা স্পষ্ট। আমিরের চোখের দৃষ্টি থমকে যায়। রাফেদ মন্ত্র পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে। আমির তাৎক্ষণিক কী করবে বুঝে উঠতে পারল না, কিন্তু রাফেদ মন্ত্রকে আটকাতে তো হবেই। আমির ছাদ থেকে জোরে চেঁচিয়ে ডাকলো, রাফেদ। আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্ত্র পিছনে তাকায়। পূর্ণাও তাকালো। সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে। মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করেছে, তাহার কানেও আমিরের গলা এসেছে। 4টি চোখ হাঁ করে আমিরের দিকেই তাকিয়ে থাকে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে আসে। পূর্ণা অস্পষ্ট স্বরে ডাকলো, ভাইয়া। আমির রাফেদের পাশ কেটে যাওয়ার সময় চাপা স্বরে বলল, ট্রলারে যাও। তারপর পূর্ণার দিকে এগিয়ে আসলো, বলল, পর্ণা, এখানে কি করছো? মৃদুল আমিরের পিছনে এসে দাঁড়ালো। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে আমির পিছনে তাকালো। মৃদুলকে দেখতে পেল। আমির অবাক হয়ে উচ্চারণ করলো, মৃদুল। তারপর আবার পূর্ণার দিকে তাকালো। পূর্ণার দৃষ্টি নত। আমির দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজনে একসাথে এসেছিস? মৃদুল মাথা চুলকাতে চুলকাতে বলে, জি ভাই, মেলায় আসছিলাম। আমির 2 পা পিছিয়ে গেল। পূর্ণ দৃষ্টি মিলে পূর্ণা আর মৃদুলকে দেখল। পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলছে। আমিরের কেন জানি হাসি পাচ্ছে, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য রেখে বলে, একদম ঠিক করনি পর্ণা। এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছো, আবার অচেনা একজন ছেলের সাথে। আমিরের কথা শুনে মৃদুল আহত হয়। পূর্ণার বুক ধুকপুক করছে। আমির যেহেতু জেনেছে পদ্মজাও জানবে, তারপরও কি হবে পূর্ণা ভাবতেও পারছে না। মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল, ভাই, ও আসতে চায় নাই, আমি জোর করছিলাম। আমির মৃদুলকে বাধা দিয়ে বলল, ভয় পর্ণাকে তোর চেয়ে আমি বেশি ভালো করে চিনি। নিজের ইচ্ছা এসেছে নাকি কারো কথায় সেটা বুঝতে পারছি। ভয়ে লজ্জায় পূর্ণার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। আমির গম্ভীর্যতার সাথে রাগ মিশিয়ে বলে, এর একটা বিহিত করতেই হবে, নালিশ বসাবো আমি। ভাই, তুই থাম মৃদুল। পর্ণা আমার বোন। আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে উঠছে। সে ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল। মৃদুলের সাথে আমিরেরও থতমত খেয়ে গেল। পূর্ণা কাঁদতে কাঁদতেই বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমি সশব্দে হেসে উঠল। পেট চেপে ধরে হাসতে থাকলো। কতদিন পর এইভাবে মন খুলে হেসেছে কে জানে। আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায়। মৃদুল শুধু অবাক হয়ে দেখছে। প্রথম পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল, এখন আমির হুট করে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে আমির চোখের জল চলে এসেছে। সে অনেক কষ্টে হাসি চেপে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায় আর ধরা পড়লেই কাঁপাকাঁপি। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মিনমিনিয়ে বলল, আমাদের মধ্যে প্রেম ট্রেম নেই ভাইয়া। আমিরের মুখটা হাঁ হয়ে গেল। সে বিস্ময় নিয়ে বলল, সে কি যুগ আসলো? প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে। বন্ধু বন্ধু হই। আমির ভ্রু উঁচিয়ে বলল, তাই না? তারা বন্ধু? আচ্ছা, হতেই পারে বন্ধুত্ব। শুন, পদ্মজা পর্ণার বিয়ে ঠিক হয়েছে। মৃদুল, তুই কিন্তু পর্ণার বিয়েতে আমার সাথে নাচবি। মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে। পূর্ণার চকিত তাকালো। গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল, কবে, কোথায় ঠিক করেছে? সে আমি কি বলবো, তোমার বোন জানে। পূর্ণার কান্না পাচ্ছে। সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করল,
তোমরা ঢাকা থেকে কবে আসছো? আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। ভাবলো পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে তাদের বাড়ি গিয়েছিল, আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা। আমির হেসে জবাব দিল, বিকেলে। কাল যেও বাড়িতে, বোনের সাথে দেখা করে আসবে। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমির খেয়াল করলো মৃদুল পূর্ণা দুজনেই মুখের কালো ছায়া নেমে এসেছে, তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল, বিয়ে ঠিক করিনি, মজা করেছি। তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে? আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুক থেকে এক পশলা বৃষ্টি নেমে আসে। বুক ভরে নিঃশ্বাস নেয়। পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলে, অনেক কিছু কেনা হয়েছে, সব উনি কিনে দিয়েছেন। তাই নাকি? আমি কিছু কিনে দেব না? মেদুল, মেলা ভেঙে গেছে? না ভাই, ভেঙে যাবে। তাহলে চল যাই। পূর্ণা আটকালো। না ভাইয়া, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। এসব তো বন্ধু দিয়েছে, ভাইয়ের উপহার আলাদা। নাকি এখন শুধু পণ্যা বন্ধুর উপহারই নিবে, বাকি সব বাদ? আমিরের মশকরা বুঝতে পেরে পূর্ণা বলল। ধুর ভাইয়া। আমির হাসলো, বলল, কোনো কথা না, আমরা এখন মেলায় যাব। মেদুল, তোর সাইকেলটা ওই যে ছোটো ট্রলারটা ওখানে রেখে আয়। পণ্যার হাতের ব্যাগটাও নিয়ে যা। যাওয়ার সময় ট্রলার দিয়ে চলে যাবি। রাতের বেলা হাওরের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো, সাথে যখন পণ্যা আছে। তুমি ফিরবে না ভাইয়া? একটু দেরি হবে, একজনের সাথে দেখা করতে এসেছি, একটু গুরুত্বপূর্ণ কাজে। মেদুল যা। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে। তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশি পছন্দ, তাই আমির শাড়ি কিনলো বেশি করে। একটা শাড়িতে তার চোখ আটকে যায়, কালো রঙের রেশমি সুতার শাড়িটা। চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে ওঠে। পদ্মজার কালো রং ভীষণ পছন্দের। ফর্সা ছেমছাম আদুরের শরীরে যখন কালো রঙের শাড়ি লেপটে থাকে, কি অপূর্বই না দেখায়। আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার রূপের ঝলকানি বোঝাতে। চোখের পর্দায় ভেসে উঠেছে পদ্মজার ঠোঁটের নিচের সূক্ষ্ম স্থির কালো তেলটা। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে। তেলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলো বের হচ্ছে। আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল, আর কিছু কিনল না। পদ্মজা গয়নাগাটি পছন্দ করে না। তারপর চলে এলো ঘাটে। পূর্ণা খুশিতে আটখানা, এত কিছু পেয়েছে আজ। ট্রলারে করে চলে গেল মৃদুল পূর্ণা, সাথে গেল মন্টু পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে। আমি তার আগের জায়গায় এসে বসে মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। আমির মস্তিষ্কে একটা প্রশ্ন উকি দেয়। সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকালে তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু পদ্মজা তো সেখানে নেই। তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারে চিন্তিত ছিল। একটু ওদিকে যাওয়া দরকার। আমি রাফেদকে ডেকে বলল, আমি ফিরছি, মন তো এক্ষুনি চলে আসবে। যে পরিকল্পনা করা হয়েছিল মনে রাখবে, দুজন চোখ কান খোলা রেখে কাজ করবে। চাচাও আসবে বোধহয়, একটু দেরি হলেও আমি আসবই। পদ্মজা ভেবেছিল আরভিদ তার ওপর আক্রমণ করবে, কিন্তু করেনি। পদ্মজা B1 ঘরে যেতে চেয়েছিল, কিন্তু দরজা তালা দেওয়া, ভেতরে কোনো সারা শব্দ নেই। মেয়েগুলো বেঁচে আছে তো? যে ঘরে পাচার করার উদ্দেশ্যে কথাগুলো মেয়েগুলোকে বেঁধে রাখা হয়েছে, সেই ঘরের দরজাটা আবার খোলা। দরজার ওপর লেখা বৃথ্রি। পদ্মজা বৃথির সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করেছে, প্রবেশ করার সাহস হয়নি। তার হাত বন্দি, আবার আরভিদ সবসময় তার উপর চোখ রাখছে, কখন না ইজ্জতে হাত দিয়ে দেয়। সে ভয়ে পদ্মজার এগোয়নি। সন্ধ্যায় রেদওয়ানের সাথে দেখা হয়েছিল, সে বের হচ্ছিল। পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাক হয়েছিল। আরভিদকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? স্যার যা বলছেন তাই হচ্ছে। রেদওয়ান পদ্মজার দিকে চোখ রেখে বলে, আমির এই মেয়ের উপরে ডুবে আছে, কবে যে ঘর কাটবে দেখে রেখো, কখন কি করে বসে। রেদওয়ান দরজা খুলতে চেষ্টা করলো, খুলল না। আরভিদ বলল, চাবি স্যারের কাছে। রেদওয়ানের খুব বিরক্তি নিয়ে বলে। তারপর চলে এলো B2-তে। শরীরে অনেক ক্লান্তি, শরীরটা ম্যাচ করছে, ঘুম আসছে না। কিছুক্ষণ আগেই খাবার খেয়েছে। আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা যেন প্রায় সুস্থ হয়ে যেত। রেদওয়ান অনেক ভেবেচিন্তে 2টো ঘুমের ট্যাবলেট খেলো, তারপর শুয়ে পড়ল। বেশিক্ষণ লাগেনি ঘুমাতে। পদ্মজা রেদওয়ানকে দূর থেকে দেখছে, কথা বলতে আসেনি। সন্ধ্যার পর হতাশ হয়ে নিজের ঘরে চলে আসে। ঘরে অনেকক্ষণ পায়চারি করে শুয়ে থাকে। এশারের দিকে আবার ফিরিয়ে আসে।
ভালো লাগছে না কিছু। স্বাগতম ও ধরক্ত দরজার মধ্যখানে থাকা সোফায় আরভিদ ঘুমাচ্ছে। আরভিদকে ঘুমাতে দেখে পদ্মজা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পা টিপে টিপে সাবধানে ধরক্তে প্রবেশ করে। তারপর দ্রুত হেঁটে বৃথিতে চলে আসে। মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে, তাদের হাত পা মুখ বাঁধা। 2-3 জন ঘুমাচ্ছে, বাকিরা পদ্মজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। দ্রুত তাদের দিকে এগিয়ে গেল, চাপা স্বরে বলে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল। পদ্মজা মেয়েটির পেছনে গিয়ে বসলো। মেয়েটির মুখ কাপড়ে বাঁধা। পদ্মজা এক হাত দিয়ে হ্যান্ডকাপ পরানো, তাই সে কাপড়ের গিট্টুটি নিজের দাঁত দিয়ে খুলে চেষ্টা করলো। খুব দ্রুতই সে সফল হয়। মেয়েটি অবাক হয়ে পদ্মজাকে দেখছে। অসম্ভব সুন্দর। পদ্মজার উপর থেকে তার চোখই সরাতে পারছে না। মনে হচ্ছে বিধাতা কোনো দ্রুত পাঠিয়েছেন। আসার পথে গালে ব্যথা পেয়েছে। স্বাস্থ্যবান মেয়েটি মুখ মুক্ত হতেই পদ্মজাকে বলে। পদ্মজা ভয়ার্ত চোখের দরজার দিকে তাকালো, তারপর ফিসফিসিয়ে বলে, আমি পদ্মজা, চিনবে না আমাকে? আমি তোমাদের সাহায্য করতে চাই। মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়াচাই করলো। পদ্মজা স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিঠ করে বসলো। হাত দিয়ে খোলার চেষ্টা করলো, পারল না। হ্যান্ডকাপের মাঝের দূরত্বে খুব কম। পদ্মজা শুধু আঙুল নাড়াতে পারছে, তাই দাঁত দিয়ে তার গিট্টু খোলার জন্য সে শুয়ে পড়ল। গালের ক্ষত স্থানে ঠান্ডা মেঝে থাকতেই শিরশির করে ওঠে। যে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে সেই দড়িতে অনেক ময়লা। পদ্মজার মুখের ভেতর ময়লা প্রবেশ করে। পদ্মজার কষ্ট হয়, তবুও সে থামেনি। ঠিক 9 মিনিট পর মেয়েটির হাতের বাঁধন থেকে মুক্ত হয়। খুশিতে মেয়েটির বুকে আনন্দ স্রোত বয়ে যায়। নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খুলে পদ্মজা অনুরোধ স্বরে বলে, এবার তুমি বাকিদের মুক্ত করো। মেয়েটি তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, আরও 2টো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে। তারপর 3 জন মিলে বাকিদের সাহায্য করে। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে। সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন না আসে, আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে। আমিরের বোকামি এসে পদ্মজাকে ছেড়ে গিয়েছে। এই বোকামি আর কখনোই আমির করবে না। আজ কাজে না লাগাতে পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, সামনে একজন মানুষ বসে আছে, সে ঘুমে আছে। যদি সজাগ হয়ে যায় সবাই আক্রমণ করবে, ভয় পাবে না। নিজেদের ইজ্জতের উপর কিছুই নেই। ইজ্জত রক্ষার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হয়। একদম ভয় পাবে না, লড়াই করবে। এই যে তুমি আর তুমি, আমার সাথে একটু আসো, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো। 2টো মেয়ে পদ্মজার সাথে সাথে যায়। পদ্মজা B5-এ চলে আসে। বিকেল যখন এদিকে হাঁটছিল, এই ঘরের এক কোণে সে লাঠি আর পাথর দেখেছিল। মেয়ে 2জনকে বলল, লাঠিগুলো নাও, আর পাথর 3টাই নিয়ে নাও। 3 জন আবার B3-তে চলে আসে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, কাদের সাহস বেশি? কাউকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টা মেয়ে হাত তুলে তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয়। পদ্মজা বলে, যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে। শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে। যদি তোমরা না পারো তবে বিদেশ পাচার হয়ে যাবে। সেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে। মেয়েগুলো বাধ্যর মতো মাথা নাড়ায়। তারা ঘরের মধ্যে আছে। প্রাণের মায়া চলে গিয়েছিল। পদ্মজার হঠাৎ আগমনে মনে বাঁচার আশা জেগেছে। সবাই সাবধানে B3 থেকে বেরিয়ে আসে। সামনে পদ্মজা ধরক্ত দরজা পেরোবার সময় মেয়েগুলো ধাক্কাধাক্কি করে। ধাক্কাকে একটা মেয়ে মেঝেতে পড়ে যায়, আর্তনাদ করে ওঠে। আরভির চোখ খুলে সামনে গলেই মেয়েকে দেখেই হকচকিয়ে যায়। সে কখনো ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পদ্মজা উঁচু কণ্ঠে চিৎকার করে ওঠে, সবাই এই লোককে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে, লাঠি দিয়ে আরভিদের পিঠে আঘাত করে। আরভিদ পড়ে যায়। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আরভিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু 15টা যুবতীর মেয়ে তো আর কম নয়। সে কিছুতেই পেরে ওঠেনি। মার খেতে খেতে উবু হয়ে যায়। যাদের হাতে অস্ত্র নেই তারা লাথি দিয়েই তাকে অনবরত। একটা মেয়ে পাথর দিয়ে দাঁড়িয়ে আছে। পদ্মজা তাকে উৎসাহ দিতে জোরে বলল, লোকটার মাথায় আঘাত করো, দ্রুত করো। চাইলে সব পারা চাই, তুমি ভয় পেও না।
মেয়েটি পদ্মজার কথা মতো বড়সড় পাথরটি দিয়ে আরবিদের মাথায় আঘাত করে। আরবিদের মরণ আর্তনাদ আর মেয়েগুলির ক্রোধ মেশানো নিঃশ্বাসের চারপাশ কেঁপে ওঠে। পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে ওঠে। রক্তাক্ত আরভিদ নিস্তেজ হয়ে যায়। মেয়েগুলো থামে, হাঁপাতে থাকে। পদ্মজার দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে, চাবি নেই। দ্রুত আরভিদের কাছে আসে, তার প্যান্ট আর শার্ট পকেটে চাবি খুঁজে, নেই। পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর এক ধাপের জন্য তারা আবার আটকে যাবে। পদ্মজার দুটো মেয়েটিকে নিয়ে পুরো পাতাল ঘর তন্ন তন্ন করে চাবি খোঁজে। সেসব চাবি পেয়েছে, একটা তো দরজা খোলা যায়নি। মেয়েগুলোর মধ্যে যে আনন্দ এসেছিল তা হারিয়ে যায়। পদ্মজাও ভেঙে পড়ে। সে মেয়েগুলোকে আশ্বাস দেয়, কিছু হবে না, আমরা পারবো। দরজা সবাই মিলে ধাক্কাধাক্কি করে, তাতেও তার কোনো ফল পাওয়া গেল না। এই দরজা কি ধাক্কা দিয়ে ভাঙার মতো? পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, শোনো সবাই, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকবো। যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়বো। এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো। এখন যেভাবে সবাই একসাথে কাজ করছো তখনও করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নাড়ালো। তারা প্রস্তুত। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল। সবার হৃদস্পন্দন থেমে যায়। পদ্মজা সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় আক্রমণ করতে বলল। দরজা খুলতে সবগুলো মেয়ে হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়ে। খলিল 2 হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমির পেছনে ছিল। সে এসে দেখে বাইরে খলিল, মজিদ দাঁড়িয়ে আছে। চাবি তাদের কাছে নেই। আমির খলিলের হাতে চাবি দেয়। খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমিরের চেয়ার শক্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে মজিদকে বলল, আব্বা, সামনের দরজা বন্ধ করো। মজিদের সামনে দরজা বন্ধ করতে চলে যান। আমির এগিয়ে আসে। দীর্ঘদেহী তুষ্টপুষ্ট আমির 2 হাতে মেয়েগুলোকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। 2জন মেয়ে লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে চায়। আমির 2 হাতে 2টো লাঠি ধরে ফেলে। লাঠি সহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বাকি মেয়েগুলোকে চোখের পলকে চড় থাপ্পড় দিতে শুরু করে। তার চোখে 2টো রাগ থেকে ক্রোধ আক্রোশ ঝরছে। একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরটি আমিরের ঘাড়ে পড়ে যায়। রেদওয়ান ঘাড়ে আঘাত করায় বোধহয় 3 সপ্তাহ কাটেনি। আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আস্তরণ সরে গিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসে। পদ্মজার জন্য কেনা শাড়িটা আমিরের গলায় ঝুলিয়ে রেখেছিল। আসার পথে টলারের ছাদে বসে শাড়িটা দেখছিল। শাড়ির ব্যাগ পাশে রেখেছিল। কখন যে ব্যাগটা উড়ে যায় টের পায়নি আমির। যখন টের পেল কিছু করার ছিল না, তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখেছিল। তার পদ্মাবতী তো পড়বে। আমিরের রক্তের শাড়িটা ভিজে যায়। সেই ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটা মেয়েকে আঘাত করে দুর্বল করে দেয়। পদ্মজা বিস্ময়ের হতবিম্বল হয়ে পড়েছে। আমি তার রক্তচক্ষু দিয়ে পদ্মজার দিকে তাকাই। পদ্মজার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার আগেই আমির পদ্মজার দিকে তেড়ে আসে। শাড়িটা দিয়ে পদ্মজার গলায় পেঁচিয়ে জোরে টান ধরে। তারপর কিরমির করে বলে, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে, আজাইলের রূপ ধারণ করছে। পদ্মজার 2 হাত বন্দি। নিজেকে রক্ষার কোনো পথ নেই। সে ছটপট করতে থাকে। একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে, কিন্তু তার পূর্বে চোখ দুটি উল্টে আসে। বুকের ব্যথা শুরু হয়। চোখ পেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস আটকে যায়। মৃত্যু তার খুব কাছে। আর একটু সময়। পদ্মজা কালিমা পড়ার চেষ্টা করে। মৃত্যুর আগে সে কালিমা পড়ে যেতে চায়। অস্পষ্টভাবে তার মুখে ইলাল্লাহ উচ্চারণ হয়। আমিরের কানের শব্দটি আসতে তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মজার গলা। পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ আধবোজা হয়। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে। কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে। গলা নীল হয়ে আছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পাতালপুরি নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কোনো সারা শব্দ নেই। বৃথ্রিতে মেয়েগুলো বাঁধা অবস্থায় পড়ে আছে। পদ্মজা এই বনের পালঙ্কে শুয়ে আছে। তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে। চোখ দুটি শুষ্ক। এক ফোঁটা পানি নেই। নিষ্প্রাণ হয়ে আছে সে। বেটুর দরজার পাশে দেয়াল ঘেঁষে বসে আছে আমির। তার চাহনি এলোমেলো, মস্তিষ্ক অন্যমনস্ক। এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে। পাথরটা দিয়ে নিজের দাঁত আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে পরখ করছেন। তিনি আমিরের আবভাব বোঝার চেষ্টা করছেন।
আমির দুই হাত অনেকক্ষণ ধরে কাঁপছে, এমনকি তার শরীরও কাঁপছে। মজিদ বিস্মিত। আমির দুই হাতে মাথা চেপে ধরে সেজদার মতো উবো হয়, আর্তনাদের মতো করে শব্দ করে মুখে, যে দুই হাতে মেঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলে মজিদ আটকে বললেন, এখন কোনো শব্দ করা ঠিক হবে না, ওর মাথা ঠিক নেই। আমির সোজা হয়ে বসে, তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে দুই হাতে নিজের চুল টেনে ধরে। কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে। পানি খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না। মজিদ খলিলকে সরিয়ে নিয়ে যায়। আমির উঠে দাঁড়ায়, ঘরের পায়চারি করে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ে রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপ্টে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুঝতেই ভেসে ওঠে পুরনো মুহূর্ত। আকাশে লক্ষ লক্ষ তারা, তার মাঝে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্মনীরের মাঝে আমির পদ্মজাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার, তাই প্রতিটি মেয়ের আমাকে হিংস্র করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলে। তার শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেলো, তারপর বড় করে নিঃশ্বাস ছাড়লো। এক কোণে পড়ে থাকা শাড়িটা নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুরো শাড়ির ছাই হয়েছে, এক কোণে তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন। খলিল বলল, আমিরের হাব ভাব তো ভালা না ভাই, আলমগীরের মতো না কাম কইরা লায়। মজিদ দৃঢ় কণ্ঠে বললেন, এরকম হবে না। আমির কখনো নিজের তৈরি করা সম্বন্ধ ছাড়বে না। তুই বের হয়ে যা, মন্তরা বসে আছে। তুমি এখানে থাকবা? আর কেউ আছো ওখানে? মেয়েগুলোকে তো ব্যারেকের সাহায্য নিয়ে সামলাতে পেরেছি, এখন ওরে বাইরে পাহারা দিয়ে ভেতরে আসতে বলো। রাগো কেন? আমি তাইলে যাইতাছি। কাঞ্চনপুরের চেয়ারম্যানরে বলে আসবি শুক্রবারের কথা, কোনো ভুল যাতে না হয়। আচ্ছা ভাই। খলিল বেরিয়ে যায়। মজিদ ধোঁয়া উড়ান পুরো ঘরে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। আমির A1-এর দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগেছে। দরজার বাইরে থেকে উঁকি দিয়ে দেখলো পদ্মজাকে, অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। আমির দরজা ঠেলে ঘরে ঢুকলো। পদ্মজার দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না। আমির কথা বলতে গিয়েও আবিষ্কার করলো তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসলো। আমির পদ্মজার পায়ে হাত দিল। পদ্মজা পা সরিয়ে নেয়নি। আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকে সেখানে, তারপর বলল, সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মজা জবাব দিল না। আমিরের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত কণ্ঠস্বর ভেসে আসে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন, বেহেসাত পেতেন, পরিবার পেতেন। আমি শুনেও না শোনার ভান করে দরজা ছেড়ে যায়। এই মনের বাইরে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। সেখানে উপস্থিত হলেন মজিদ। আমিরকে উদ্দেশ্য করে বললেন, বাবু এইদিকে আয়। আমির মজিদ একসাথে সোফায় এসে বসে। আমির ক্লান্তি তার চোখ মুখে। মজিদ বললেন, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করলো। শীতে তারা শীতবস্ত্র বিতরণ করে, এই নিয়ে বড় সমাবেশ হয়। কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ার লোক দেখাশোনায় পাপ পুণ্যের হিসাব খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবারও পড়ে। আমির নির্বিকার স্বরে বলল, মনে আছে? দেখিস পদ্মাটা যেন কোনো ভেজাল না করে। আর কি বেজাল করবে? মেরেই ফেলেছিলাম, আর একটু হলে। মেরে ফেললে খুশি হবে। আচমকাই আমি রেগে যাই। মজিদ মৃদু হেসে বলে, মারবি কেন? তোর বউ তোর কাছে রাখবি, শুধু একটু খেয়াল রাখতে বলেছি। কিছু করবে না ও, আমি দ্বিতীয়বার আর ভুল করব না। আমি বিরক্তি নিয়ে বলে, না হলে ভালোই, কুয়াতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি। সময় দিবে না, আর এত অনুরোধ করার কি আছে? সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাজে মন দাও, আমি এই ব্যাপারটা দেখছি। মজিদ আমিরের পিঠে চাপড়ে বলে, বাঘের বাচ্চা। আমির পূর্বের স্বরেই বলে,
যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে। বাইরে কে থাকবে? তুই এখানে থাক। এখানে আমির কিচ্ছু বললো না। চারপাশে থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। আমি নিজের নিঃশ্বাস নিচে শুনতে পাচ্ছি। চুপ করে বসে আছে, ঘাড়ের ব্যথাটা বেড়েছে, জ্বালাপোড়াও করছে। সে 2-3 বার A1-এর দরজা দিকে তাকিয়েছে, 1000বার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। তার এক পাশে যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চম্বুকের মতো টানছে। অন্যদিকে রক্তের রং যে তার পেশা, রীতি নেশা, দায়িত্ব। আমি ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে দ্রুত পায়ে চলে আসে A1-এ। ঘরে আবছা আলো, পদ্মজা ঘুমাচ্ছে, তার হাতে হ্যান্ডকাপ রয়েছে। আমির জুতা খুলে হেঁটে আসে, নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মজা। সে টের পায় তার 2 পা কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা 2 পথ এক হতে চাইছে না। একজন মানুষ হয়ে 2 সত্তা নিয়ে বাঁচা যায় না। 2 সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মজার পায়ের কাছে বসলো। ফর্সা 2টি পা স্থির হয়ে আছে। আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ছুঁল না। পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে। আমির বিছানায় উঠে বসে, পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে। পদ্মজা জেগে ওঠে। আমিরের মুখটা ঝুঁকে আছে তার দিকে। সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পাই পদ্মজার বুকের ধুকপুকানি। পদ্মজা চমকে যায়। পিন পতন নীরবতা বিরাজ করছে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। পদ্মজা ঢোক গিলে বলে, আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, তবে এইটুকু তো বলতেই পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। আমির জবাবে কিছুই বলে না, চুপচাপ সরে গেল। অন্যদিকে ফিরে শুয়ে রইল। পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায়। বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণে সে শক্তই ছিল। আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। 1000 মেয়ের জীবন নষ্ট করা এই মানুষটাকে সে এখনও ভালোবাসে। তার মন কাঁদে। পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলে, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপীকে ভালোবেসে পাপ করছি, ক্ষমা করে দিও আমাকে। ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে সন্তর্পণে লুকিয়ে রাখা যায় না, তারা বোধ হয় সবচেয়ে বেশি অসহায়। পদ্মজার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ভেজা কণ্ঠে বলে, যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কারোর ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মাবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমির নিশ্চুপ রইল। কিছু বলার ভাষা তার মস্তিষ্কে নেই। সে নির্বাক। পৃথিবীতে 3টা মানুষকে সে ভালোবেসেছে, তার থেকে 2টো মানুষই তার পাপের জন্য থেকে দূরে সরে গিয়েছে, আর একজন চলে যাবার পথে। তারপরও আমির পারে না সব কিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে। তার ইচ্ছে করে না, সে ভাবতে পারে না। পদ্মজা কাঁদতে কাঁদতে বলে, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন আশা সব কিছুই তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি, সেই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। শত শত মেয়েকে পিটিয়ে জান চিনিয়ে নেন। আল্লাহ দোহাই লাগে, আমার কষ্টটা অনুভব করুন। আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো? মৃত অত্যাচারীর মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো? হাসরের ময়দানের সবাই আমার দিকে ঘৃণা চোখে চেয়ে থাকবে। কলঙ্কিনী আমি, আপনার বউ হয়ে আমি কলঙ্কিনী হয়েছি। মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো? তাদের নারী ছেঁড়া ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি, এই কথা কি করে বলবো? বলতে পারেন? আমির উঠে বসে, বেরিয়ে যায়। পদ্মজাও কাঁদতে থাকে, চোখের জল শুকায় না। আল্লাহর তাআলা এ কোন পরীক্ষায় ফেলেছেন?
আমির খুব দ্রুত ফিরে আসে, তার হাতে লম্বা একখানা বস্তু। সে সেই বস্তুটি বিছানার উপর রেখে প্যান্ট থেকে চাবি বের করলো, হ্যান্ডকাম খুলে পদ্মজাকে বসিয়ে দিল। তারপর পদ্মজার দিকে সামনের বস্তুটি ধরে শান্ত স্বরে বলে, আমি পারবো না সরে আসতে। এই তলোয়ার ব্যবহার করা হয়নি, খুব পছন্দ করে এনেছিলাম, তোমার হাতে তুলে দিলাম। যদি পারো মুক্তি দিও আমাকে, কোনো কলঙ্ক রেখো না গায়ে। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর, সম্মানিত এবং দামি থাকবে। শুধু বেহেশতে দুজনের একসাথে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না। এর কথা বলা আমিরের বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায়, বুকের ব্যথা শুরু হয়। আমির পদ্মজার 2 হাতে মুঠোয় চুমু নিয়ে বলল, শেষবার শুয়েছি, আর ছুব না, শপথ করছি আর ছুব না। তারপর ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। পদ্মজার দম বন্ধ হয়ে আসে। মিনিট 2 পার হতে চাদর খামচে ধরে হাউমাউ করে কান্না শুরু করে, আল্লাহর উপর প্রশ্ন করে, আমার ভালোবাসায় কি কমতি ছিল আল্লাহ? কেন এমন জীবন দিলে আমায়? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজার চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো। তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে। মাই গড! তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসে, চোখের জল চিকচিক করছে। এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি। একজন খুন হতে চেয়েছে আর একজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলে, আপনি এভাবে কাঁদছেন কেন? আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত। আফসোসের স্বরে বলল ফাহিমা। পদ্মজা ফিক করে হেসে বলল, পুলিশ হয়ে ক্রাইম কিয়নের জন্য কাঁদছেন? তুষার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনের তুষার ভেঙে পড়েছে। ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসার এমনও হতে পারে সে ভাবেনি। তুষার বলল, তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেননি। তিনি আষ্টে পিষ্টে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদারের সব খুন মাপ। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। অনেক কাহিনী, অনেক কান্না তো এখনও বাকি। এরা এইটুকুতে কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি। কাঠের 2 তলা বাড়ির উঠানে শুটিং দলের সবাই বসে আছে। হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীত সবাইকে কাবু করে ফেলেছে। সবার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। শাকিল নামে একটা ছেলে উঠানের মাঝে আগুন ধরালো। লিখন আগুনের তাপ নেয়। তীব্র ঠান্ডার জন্য শুটিং এগোচ্ছে না, বারবার পিছিয়ে যাচ্ছে। সূর্য যখনই আকাশে উদিত হয় মৃদুলের দেখা মিলে। সে লিখনের সাথে করমর্দন করে বসল। কেমন আছো ভাই? লিখন হেসে বলে, ভালো। এই শাকিল, একটা চেয়ার দিয়ে যাও। শাকিল চেয়ার দিয়ে দেয়। মৃদুল বসলো। 2 জন বড়ই গাছের নিচে বসে আছে। সেখান থেকেই আনন্দপুরের বড় সড়ক দেখা যায়। লিখন বলে, তারপর কেমন আছো? জি ভাই, ভালো আছি। একটা দরকারে আইসি ভাই। লিখন মৃদুলের দিকে মুখ করে বসলো। মৃদুল লজ্জা পাচ্ছে। লিখন বলে, পুনার ব্যাপারে কিছু? মৃদুলের অপ্রস্তুত হয়ে পড়ে। সত্যি সে লজ্জা পাচ্ছে। ঘাড় মেসেজ করতে করতে বলে, পুনারে কেমনে কি বলতাম বুঝতাছি না, একটু বইলা দাও। লিখন সশব্দে হাসলো। মৃদুলের সাথে যতবার তার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য। মৃদুল বলে, আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বুঝো। আমির ভাইরে ডর লাগে, তাই তোমার কাছে আইছি। লিখন বলে, এটা কোনো ব্যাপার? তারপর দূরের পথ চেয়ে বলে, আমার একটা ইচ্ছে ছিল শীতের জ্যোৎস্নায় নৌকা নিয়ে মাছ নদীতে যাব। নৌকায় আমি থাকবো, আর আমি যাকে ভালোবাসি সে থাকবে। চারিদিকে জ্যোৎস্না টুপটুপ করে পড়বে। সেই সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব, মনের সব অনুভূতি জানাবো। কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি। তুমি চেষ্টা করতে পারো। লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয়। সে প্রফুল্লিত হয়ে বলল, সুন্দর বলছো ভাই। তারপরে মুখ ঘুমুট করে বলে, কিন্তু এখন তো জ্যোৎস্না নাই। শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত। আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে। নায়িকারই ভালোবাসার কথা বলবেন নাকি? না, নায়িকা মারা যাবে। মৃদুল উঠানের দিকে তাকিয়ে বলে, ভাই নায়িকা কেডা? লিখন আঙ্গুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলে, নীল শাল পরা মেয়েটা।
মৃদুল মেয়েটাকে দেখে বলে। এ তো আসমানের পরী। লিখন হাসলো, বলল। পূর্ণার সামনে এই কথা বলিও না। দুজন একসাথে হাসলো। আরও অনেক কথা বলে। মৃদুল কথার ফাঁকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলেছে সেই মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছিল, দৃষ্টি অন্যরকম। মৃদুল লিখনকে বলল। ভাই নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে। লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয়। লিখন মৃদুলকে বলল। আর ওদিকে তাই কেউ না, তোমার ধারণা সত্যি? মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে, আগ্রহ নিয়ে বলে। ওনার নাম কি? ফারহিন ত্রিধা। মাশাল্লাহ, নামের মতোই সুন্দর, তোমার সাথে কিন্তু মানাবে। লিখন স্মিথ হেসে বলে। মানায় তো, কতজনের সাথে, আমরা কি সবাইকে পাই? মৃদুল না সূচক মাথা নাড়ালো। লিখন বলে। ত্রিধা ছেলে মানুষ, নতুন এসেছে মিডিয়া জগতে, শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে। আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজে জায়গা করে নেবে, এটা কি ছেলে মানুষই ভাবনা নয়? লিখন হাসলো মৃদুলও। লিখন বলল। আমরা জীবনে অনেক কিছু চাই, সব কিন্তু পাই না, এটা সম্ভব নয়। আমরা কি নেই? সব আছে, কিছুর অভাব নেই, শুধু একটা অংশই ফাঁকা। সে অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না, পূর্ণ হবে একদিন, এটা ভাবাও ঠিক নয়। কারণ যাকে চায় সে পরের স্ত্রী, তবু মন ভেবে ফেলে যদিও এই আশা পূর্ণ হয়। আবার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে, এটাই দুনিয়ার নিয়ম, নিয়তি। কিছুর অভাব না থাকলে তুমি কার পিছনে দৌড়াবে, কিসের আশায় বাঁচবে? অপূর্ণতায় একধারে সৌভাগ্য, আবার দুর্ভাগ্য। তুমি অনেক বুঝো ভাই। এই যে ত্রিধা পাগলামি করে, আমি কিন্তু মানা করি না, তাহলেও দেই না। পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্ত রাখতে পারে তবে করুক না, সে তো জানে আমার মন অন্যখানে ছোটে। কতদিন অবিবাহিত থাকবা? এবার বিয়ে করে নাও। আম্মা চিঠি পাঠিয়েছেন, কোনো রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে, এবার ফিরে বিয়ে করতেই হবে, নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। এটা কোনো কথা? এইবার বিয়ে কইরা নেওয়া দরকার। খালাম্মা তো ইচ্ছে করে ছেলের বউ দেখার। মৃদুল তুমি সব জানো, তুমি খুব ভালো ছেলে, ভালোবাসাও বোঝো, তাই তোমার সাথে সব কিছু বলি। পদজা শুধু একটা নাম না, আমার মনে হয় পদজা শব্দটা একটা প্রাণ, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি খুব খারাপভাবে পদজাতে ফেসে গেছি, আমার মাঝে মাঝে দম বন্ধ কষ্ট হয়, তখন চেষ্টা করি পদজা নামক মায়াজাল থেকে বেরোতে, কিন্তু পারি না। এই যে বেঁচে আছি, প্রতি মুহূর্তে মনে হয় পদজা আসবে, একদিন আমার কাছে আসবে। মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে, আশা পূরণ হোক বা না হোক, আশা রাখতে তো আর দোষ নেই, বাঁচতে তো হবে। ত্রিধা আমাকে ভালোবাসে, আমি বুঝি। যখন শুটিং চলে মুখস্থ ডায়লগগুলো ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে, কিন্তু আমি কিছু করতে পারি না। আমার তখন খারাপ লাগে, আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল, তে অন্য কারোর ব্যাকুলতা আমি বুঝি। এখন আমি পদজার অনুভূতিও বুঝি, পদজার জায়গা আমি দাঁড়িয়েছি, ত্রিধা আমাকে পদজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে। আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না, পদজা আমাকে দিতে পারে না। পদজা আমের হালদারকে খুব ভালোবাসে, আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি। তাদের ভালোবাসা অতুলনীয়, বুকে একটু জ্বালা পোড়া হয় ঠিক, তবে এটাই বাস্তবতা। ত্রিধার জন্য আমার মায় হয়, মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারতো, ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে। আমার মতো হয়তো পদজা ভাবে, ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি, সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু আমার পক্ষ থেকে সাড়া দেওয়া সম্ভব নয়। এমনকি আমি ত্রিধাকে জায়নামাজে বসে কাঁদতেও দেখেছি, তবুও আমার মনে ভালোবাসা জন্মায়নি। ভালোবাসা খুব কোমল, আবার খুব শক্ত। কিছু মানুষ একজনকেই ভালোবাসার জন্য জন্মায়, অন্য কারো ভালোবাসা তাকে ছুঁতে পারে না। তার মধ্যে আমি একজন, হয়তো পদদাও তার মধ্যে আরেকজন। এটা ভাবতেও খারাপ লাগে। ত্রিধা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি পদজাকে, পদজা ভালোবাসে আমের হলদারকে। সবার ভালোবাসাই সত্য, কি কাণ্ড! এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষেরা। মৃদুল মোহাবৃষ্ট হয়ে পড়েছে, সে অবাক হয়ে বলে। আমার মতো? তোমার মতো। তুমি পূর্ণাকে ভালোবাসো, পূর্ণাও তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। কপাল গুণে যাকে চাও সেও তোমাকে চায়, কখনো অসম্মান করো না, ধরে রেখো। ভালোবাসা খুব দামি, যা সবাই পায় না। আমাদের জীবনে মা বাবা, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে, তবুও
আমরা জীবনসঙ্গীর জন্য পাগল হই, তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি। তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। এই মায়া পৃথিবীর সৃষ্টির পর থেকে হয়ে এসেছে। আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি, ঝাপসা ভরে হাঁটছি। এই জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়, তাই আমি বিয়ে করব না। কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার নেই আমার। আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না, আমি পারবো না। আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাব, কলঙ্ক লেগে যাবে। আমি সেটা হতে দেব না। মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না, কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব। যে যাই ভাবুক, একাই জীবন কাটিয়ে দেব। ভালোবেসে যাওয়াতেও শান্তি আছে, নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না। বিয়ের কথা আর কখনো বলো না, আমাকে আমি সামলে নেব। তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও, যাই হয়ে যাক, কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ। মৃদুল লিখনের এক হাত ধরে বলে, ভাই, তোমারে কি বলবো আমি বুঝতেছি না, কিন্তু পূর্ণারে আমি মরে গেলেও ছাড়বো না। আমি আমার সৌভাগ্য ধরে রাখবো। লিখন মৃদুলের কাঁধে হাত রেখে বলে, ভালো প্রেমিক হয়ে ওঠো, ভালো স্বামীও হয়ে ওঠো। তুমি বসো, শুটিং শুরু হবে, পরে আবার কথা হবে। যাও ভাই। শুটিং শুরু হয়। মৃদুল উঠে আসে। ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি, কোমর সমান চুল, রূপে কোনো কমতি নেই। তাও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না। ভালোবাসা এত অদ্ভুত কেন হয়? মৃদুল ত্রিধাকে খেয়াল করে। ত্রিধার লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয়, একদম পূর্ণার মতো। পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেই রকম। লিখন ত্রিধার হাতে ধরতেই ত্রিধার চোখ মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে। একমাত্র শুটিংই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে। মৃদুলের শরীরটা কেমন করে ওঠে। ভালোবাসার জগতের কত রূপের ভালোবাসা রয়েছে। পূর্ণার কথা খুব মনে পড়েছে। মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে। বড়ই গাছের নিচে দুটো খালি চেয়ার পড়ে থাকে। চারিদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে।